কোটিপতি মেয়েটি বলল, আমার বাড়িতে কাজ করো, বেতনের দ্বিগুণ টাকা দেব। পিয়ন ছেলেটি যা করল, সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, এই সত্য ঘটনাটি বিহারের রাজধানী পাটনার, যেখানে গান্ধী ময়দানের কাছে থাকত বিকাশ। পাটনার সেই কোলাহলপূর্ণ অলিগলি, যেখানে সারা দিন মানুষের যাতায়াত লেগেই থাকে। ছোট ছোট দোকানগুলোতে ব্যস্ততা থাকে, আর প্রত্যেকেই যার যার স্বপ্নের পেছনে ছুটতে থাকে। সেই ভিড়ের মাঝেই একটি ছোট্ট ভাড়ার ঘর ছিল, যেটিতে বিকাশ তার বৃদ্ধ বাবা মা এবং ছোট বোনের সাথে থাকত। বিকাশের বয়স ছিল প্রায় ২৫ বছর। চেহারায় সারল্য, চোখে সততা, আর মনে অনেক বড় বড় স্বপ্ন। কিন্তু ভাগ্য তাকে কোনো ধনী পরিবারে জন্ম দেয়নি। তার বাবা আগে রিক্সা চালাতেন, কিন্তু এখন অসুস্থতার কারণে বিছানাতেই পড়ে থাকতেন। মা মানুষের বাড়িতে রান্না করার কাজ করতেন, আর ছোট বোন কলেজে পড়ত। সংসারের পুরো খরচ প্রায় বিকাশের চাকরি দিয়েই চলত। বিকাশ পাটনার একটি বড় সরকারি অফিসে পিয়নের চাকরি করত। তার বেতন বেশি ছিল না, কষ্টে সৃষ্টে ১,০০০ রুপি পেত। কিন্তু সে কখনো অভিযোগ করত না। প্রতিদিন সকালে সে ৫টায় উঠত। প্রথমে তার বাবাকে ওষুধ দিত, তারপর মায়ের সাথে কিছুটা ঘরের কাজ করত, আর এরপর সাইকেল নিয়ে প্রায় ৮ কিলোমিটার দূরের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। অফিসেও সবাই বিকাশকে পছন্দ করত, কারণ ছিল মাত্র একটি, তার সততা আর পরিশ্রম। বিকাশ কখনো কারো কাজ ফেলে রাখত না। সে ফাইল পৌঁছে দেওয়া হোক, চা বানানো হোক, বা অফিস পরিষ্কার করা হোক, সে প্রতিটি কাজ পুরো মনোযোগ দিয়ে করত। একদিন অফিসে হঠাৎ খুব জরুরি একটি ফাইল তৈরি হল, যেটি শহরের একটি বড় কোম্পানিতে পৌঁছে দেওয়ার কথা ছিল। সেই কোম্পানিটি পাটনার সবচেয়ে বড় ব্যবসায়িক কোম্পানিগুলোর মধ্যে একটি ছিল, এবং তার মালকিন ছিল এক খুব বিখ্যাত কোটিপতি মেয়ে, অনন্যা সিং। অনন্যার বয়স ছিল মাত্র ২৮ বছর, কিন্তু সে তার বাবার অনেক বড় ব্যবসা সামলাত। পাটনার বড় বড় শিল্পপতিরাও তার নাম সম্মানের সাথে নিত। সেদিন অফিসের সাহেব বিকাশকে ডাকলেন এবং বললেন, বিকাশ, এই ফাইলটি খুব জরুরি, এটি এক্ষুনি অনন্যা সিংয়ের অফিসে পৌঁছে দিতে হবে। বিকাশ ফাইলটি নিল এবং সাথে সাথে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর সে শহরের সবচেয়ে বড় বিজনেস কমপ্লেক্সের সামনে দাঁড়িয়েছিল। এত বড় বিল্ডিং সে আগে কখনো কাছ থেকে দেখেনি। ঝকঝকে অফিস, বড় বড় কাঁচের দরজা, এবং দামি জামাকাপড় পরে ভেতরে বাইরে যাতায়াত করা মানুষজন। বিকাশ একটু ঘাবড়ে গেল, কিন্তু তারপর সাহস করে ভেতরে চলে গেল। রিসেপশনে বসা মেয়েটি তাকে জিজ্ঞেস করল, কার সাথে দেখা করবেন? বিকাশ বিনয়ের সাথে বলল, ম্যাডাম, আমাকে অনন্যা সিনহা ম্যাডামকে এই ফাইলটি দিতে হবে। রিসেপশনিস্ট বলল, এখন ম্যাডাম মিটিংয়ে আছেন, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বিকাশ চুপচাপ একটি চেয়ারে বসে পড়ল। ঠিক তখনই অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ দারোয়ান হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ তাকে দেখতে লাগল, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবারই তাড়া ছিল, কারো কাছে দাঁড়িয়ে সাহায্য করার মতো সময় ছিল না। বিকাশ যেমনই এটি দেখল, সে সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে পৌঁছে গেল। সে দারোয়ানকে ধরে তুলল, পানি খাওয়ালো, আর জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে আপনার? দারোয়ান খুব দুর্বল কণ্ঠে বললেন, বাবা, সকাল থেকে কিছু খাইনি, মাথা ঘুরে গেছে। বিকাশ কিছু না ভেবেই নিজের পকেট হাতড়াল। তার পকেটে শুধু ১০০ রুপি ছিল, যেগুলো সে বাড়ি ফেরার সময় সবজি কেনার জন্য রেখেছিল। কিন্তু সে সেই টাকা সাথে সাথে বের করল এবং কাছে দাঁড়িয়ে থাকা এক অটোওয়ালাকে দিয়ে বলল, ভাইয়া, একে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিন। অটোওয়ালা দারোয়ানকে নিয়ে চলে গেল। বিকাশ আবার চুপচাপ ফিরে এসে নিজের চেয়ারে বসে পড়ল, যেন সে কোনো বিশেষ কাজই করেনি। কিন্তু এই পুরো দৃশ্যটি ওপরের কেবিন থেকে অন্য কেউও দেখছিল। সে ছিল অনন্যা সিং। আসলে মিটিং শেষ হওয়ার পর যখন সে তার কেবিনের জানালার কাছে দাঁড়িয়েছিল, তখনই তার নজর নিচে পড়া সেই দৃশ্যের ওপর পড়েছিল। সে দেখল যে যেখানে বড় বড় ধনী লোকেরা দাঁড়িয়েছিল, সেখানে একটি সাধারণ ছেলে সবার আগে সাহায্যের জন্য এগিয়ে এলো। অনন্যা কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইল। তারপর সে সাথে সাথে রিসেপশনে ফোন করল, যে ছেলেটি ফাইল নিয়ে এসেছে তাকে আমার কেবিনে পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর রিসেপশনিস্ট বিকাশকে বলল, ম্যাডাম আপনাকে ডাকছেন। বিকাশ কিছুটা ঘাবড়ে গেল। সে আস্তে করে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে আওয়াজ এলো, আসুন। বিকাশ দরজা খুলল এবং ভেতরে চলে গেল। এত বড় আর চমৎকার কেবিন সে আগে কখনো দেখেনি। সামনে অনন্যা সিং বসেছিল। অনন্যা মুচকি হেসে জিজ্ঞেস করল, তোমার নাম কি? বিকাশ মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমার নাম বিকাশ। অনন্যা জিজ্ঞেস করল, তুমি ওই দারোয়ানকে সাহায্য করলে কেন? বিকাশ একটু অবাক হয়ে বলল, ম্যাডাম, উনি পড়ে গিয়েছিলেন,
তাই সাহায্য করে দিয়েছি। অনন্যা আবার জিজ্ঞেস করল, কিন্তু ওখানে এত লোক দাঁড়িয়েছিল, অন্য কেউ সাহায্য করল না কেন? বিকাশ হালকা হাসির সাথে বলল, ম্যাডাম, হয়তো সবারই তাড়া ছিল, কিন্তু যদি কোনো মানুষ বিপদে পড়ে তবে সাহায্য করা তো আমাদের কর্তব্য হয়। বিকাশের জবাব শুনে অনন্যা কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে জীবনে অনেক ধনী এবং শিক্ষিত মানুষের সাথে কথা বলেছিল, কিন্তু এত সারল্য আর পরিষ্কার মনের মানুষ খুব কমই দেখেছিল। কয়েক সেকেন্ড পর সে এমন একটি প্রস্তাব দিল যা শুনে বিকাশ অবাক হয়ে গেল। অনন্যা বলল, বিকাশ, তুমি চাইলে আমার বাড়িতে কাজ করতে পারো, আমি তোমাকে তোমার বেতনের দ্বিগুণ টাকা দেব। এটা শুনতেই বিকাশ কয়েক মুহূর্তের জন্য একেবারে চুপ হয়ে গেল। তার মাথায় বাড়ির অবস্থা ঘুরতে লাগল। অসুস্থ বাবা, পরিশ্রমী মা আর পড়াশোনা করা ছোট বোন। ডাবল বেতনের অর্থ ছিল যে তার সংসারের অর্ধেক কষ্ট দূর হয়ে যেতে পারত। কিন্তু ঠিক পরের মুহূর্তেই বিকাশ যে সিদ্ধান্ত নিল তা অনন্যাকে পুরোপুরি অবাক করে দিল। বিকাশ ধীরে ধীরে মাথা তুলল এবং অনন্যার চোখের দিকে তাকিয়ে এমন জবাব দিল যা শুনে ঘরে কয়েক মুহূর্তের জন্য একেবারে পিনপতন নীরবতা ছেয়ে গেল। বিকাশ আস্তে করে মাথা নোয়াল, তারপর শান্ত কণ্ঠে বলল, ম্যাডাম, আপনার কথা শুনে আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি আপনার বাড়িতে কাজ করতে পারব না। অনন্যার যেন বিশ্বাসই হচ্ছিল না যে কেউ তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। সে হালকা আশ্চর্যের সাথে জিজ্ঞেস করল, কেন? আমি তোমাকে তোমার বেতনের ডাবল টাকা দিতে রাজি আছি, তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে। বিকাশ মুচকি হেসে বলল, ম্যাডাম, টাকা অবশ্যই জরুরি হয়, কিন্তু আমার কাছে আমার চাকরি আর আমার আত্মসম্মানও ঠিক ততটাই জরুরি। আমি একটি ছোট পরিবার থেকে এসেছি, কিন্তু আমার বাবা মা আমাকে শিখিয়েছেন যে যে কাজই পাওয়া যাক না কেন তা সততার সাথে পালন করা উচিত। অনন্যা মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। বিকাশ আরও বলল, আমার অফিস আমার উপর ভরসা করেছে, তাই আমি তাদের ছেড়ে অন্য কোথাও কাজ করতে চাই না। যদি শুধু টাকার জন্যে আমি আমার চাকরি ছেড়ে দিই তবে আমার নিজের কাছেই লজ্জা লাগবে। বিকাশের এই কথাগুলো শুনে অনন্যা কয়েক মুহূর্ত তাকে দেখতেই রইল। সে তার জীবনে অনেক মানুষকে দেখেছিল যারা বেশি টাকার জন্যে যে কোনো পর্যায় পর্যন্ত চলে যেত, কিন্তু এ প্রথম মানুষ ছিল যে ডাবল বেতনের প্রস্তাব এত শান্তভাবে ফিরিয়ে দিল। অনন্যা হালকা হাসির সাথে বলল, তুমি খুব আলাদা একজন মানুষ। বিকাশ মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি তো শুধু সেটাই করি যা আমার কাছে সঠিক মনে হয়। এতটুকু বলে সে ফাইলটি টেবিলের উপর রেখে দিল এবং বলল, যদি আর কোনো কাজ না থাকে তাহলে আমি আসি ম্যাডাম। অনন্যা মাথা নাড়ল, হ্যাঁ, তুমি যেতে পারো। বিকাশ আস্তে করে কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু তার যাওয়ার পরও অনন্যা বেশ কিছুক্ষণ সেখানেই বসে রইল। বিকাশের কথাগুলো তার মাথায় বারবার ঘুরছিল। একজন সাধারণ পিয়ন, কিন্তু চিন্তাভাবনা এত বড়। তার এই প্রথমবার মনে হল যে আসল বড়লোকই টাকায় নয় বরং মানুষের চিন্তাভাবনায় হয়। সে সাথে সাথে তার ম্যানেজারকে ডাকল এবং বলল, একটু খোঁজ নিন তো, এই বিকাশ কে, কোথায় থাকে এবং এর পরিবার কেমন। ম্যানেজারের একটু অদ্ভুত লাগল, কিন্তু সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওদিকে বিকাশ তার সাইকেল নিয়ে আবার অফিসের দিকে বেরিয়ে পড়ল। সারা রাস্তা সে এটাই ভাবতে লাগল যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা। ডাবল বেতনের সুযোগ রোজ রোজ মেলে না, কিন্তু তারপর তার নিজের বাবার কথা মনে পড়ল। তার বাবা সবসময় বলতেন, বাবা, জীবনে টাকা আয় করা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল সততা আর আত্মসম্মান। বিকাশ দীর্ঘশ্বাস নিল এবং মনে মনে নিজেকে বলল, আমি যা করেছি সঠিক করেছি। সন্ধ্যায় যখন সে বাড়ি পৌঁছল তখন তার মা রান্নাঘরে রান্না করছিলেন এবং বোন পড়াশুনো করছিল। বাবা খাটিয়ায় শুয়েছিলেন। বিকাশ ভেতরে ঢুকেই মুচকি হেসে বলল, মা, আজ খুব ক্লান্ত হয়ে গেছি। মা আদর করে বললেন, আয় বাবা, আগে হাত মুখ ধুয়ে নে, তারপর খাবার খেয়ে নিস। খাবার খাওয়ার সময় মা জিজ্ঞেস করলেন, আজকের দিনটা কেমন গেল? বিকাশ কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে পুরো ঘটনা বলে দিল যে কিভাবে এক কোটিপতি মেয়ে তাকে নিজের বাড়িতে কাজ করার প্রস্তাব দিয়েছিল এবং ডাবল বেতন দেওয়ার কথা বলেছিল। এটা শুনতেই তার মা আর বোন দুজনেই চমকে উঠল। মা সাথে সাথে জিজ্ঞেস করলেন, তারপর তুই কি বললি? বিকাশ হাসল আর বলল, আমি মানা করে দিয়েছি। এটা শুনে মা কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর তিনি আস্তে করে বললেন, বাবা, তুই যদি ওখানে কাজ করতি তাহলে হয়তো আমাদের অবস্থা তাড়াতাড়ি ভালো হয়ে যেত। বিকাশ মায়ের হাত ধরে বলল, মা, আমি পরিশ্রম করেই এগোতে চাই। ঈশ্বর যদি চান তবে একদিন সব ঠিক হয়ে যাবে। বাবা খাটিয়ায় শুয়ে এসব শুনছিলেন। তিনি ধীর কণ্ঠে বললেন, তুই একদম সঠিক করেছিস বাবা। গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু নিজের আদর্শ ছেড়ে দেওয়া লজ্জার বিষয়। বিকাশের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। অন্যদিকে অনন্যারও সেদিন ঘুম আসছিল না।
রাত প্রায় 11টায় তার ম্যানেজার তাকে বিকাশ সম্পর্কে সব তথ্য পাঠিয়ে দিল। অনন্যা মনোযোগ দিয়ে সেই পুরো রিপোর্টটি পড়ল। সে জানতে পারল যে বিকাশের পরিবার কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। বাবা অসুস্থ, মা মানুষের বাড়িতে কাজ করেন, আর ছোট বোন পড়াশুনো করছে। তবুও বিকাশ কখনো কারো কাছে সাহায্য চায়নি। এসব পড়তে পড়তে অনন্যার চোখ ভিজে এলো। সে নিজেকে বলল, এত কষ্টের জীবন হওয়ার পরও এই ছেলেটা এত শক্ত কিভাবে? তার মনে বিকাশের প্রতি সম্মান আরও বেড়ে গেল। তখনই তার মাথায় এক নতুন চিন্তার উদয় হল। সে চাইছিল যে বিকাশের জীবন সুন্দর হোক, কিন্তু এমনভাবে যাতে তার আত্মসম্মানে আঘাত না লাগে। কিছুক্ষণ ভাবার পর অনন্যার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে একটি পথ পেয়ে গিয়েছিল। পরদিন সকালে সে তার ম্যানেজারকে ডাকল এবং বলল, আমরা পাটনার ওই সরকারি অফিসের সাথে একটি বড় প্রজেক্ট শুরু করব। ম্যানেজার অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু ম্যাডাম, হঠাৎ? অনন্যা শুধু এতটুকুই বলল, মাঝে মাঝে কোনো ভালো মানুষকে সাহায্য করার জন্য একটু ভিন্নভাবে ভাবতে হয়। ম্যানেজার বুঝতে তো পারল না, কিন্তু সে মাথা নেড়ে বলল, ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলেন। পরের কয়েকদিন পর্যন্ত বিকাশ তার দৈনন্দিন জীবনে আগের মতোই লেগে রইল। সকালে তাড়াতাড়ি ওঠা, বাবাকে ওষুধ দেওয়া, মায়ের সাথে কিছুটা ঘরের কাজ করা, আর তারপর সাইকেল নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়া। এটাই তার দৈনন্দিন রুটিন ছিল। তার একটুও আন্দাজ ছিল না যে দূরে কোথাও কেউ তার জীবনের জন্য অনেক বড় কিছু ভেবে রেখেছে। ওদিকে অনন্যা তার ম্যানেজারের সাথে মিলে একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তার কোম্পানি পাটনার সেই সরকারি অফিসের সাথেই একটি নতুন প্রজেক্ট শুরু করতে চলেছিল। এই প্রজেক্টটি শহরে একটি নতুন সার্ভিস শুরু করার সাথে যুক্ত ছিল, যেখানে অফিসের ভেতরে অনেক নতুন দায়িত্ব এবং নতুন পদ তৈরি করার কথা ছিল। যখন এই খবরটি ওই সরকারি অফিসে পৌঁছালো, তখন সেখানে হঠাৎ হইচই পড়ে গেল। সব কর্মচারীরা খুশি ছিল, কারণ এর মানে ছিল যে অফিসে প্রমোশন আর নতুন নিয়োগ হতে চলেছে। অফিসের বড় সাহেব একদিন মিটিং ডেকে বললেন, আমাদের অফিস একটি খুব বড় প্রজেক্ট পেয়েছে। যদি সব ঠিক থাকে তবে অনেকের পদ আর বেতন দুটোই বাড়তে পারে। এই কথা শুনে সব কর্মচারীদের মুখে খুশি ফুটে উঠল। বিকাশও সেই মিটিংয়ে পেছনে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। তার প্রমোশনের আশা তো ছিল না, কারণ সে শুধুই একজন পিয়ন ছিল, কিন্তু তবুও তার ভালো লাগছিল যে অফিস সামনে এগোচ্ছে। কয়েকদিন পর অফিসের নোটিশ ঝোলানো হলো যে কিছু কর্মচারীর ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউটি নতুন প্রজেক্টের দায়িত্ব সামলানোর জন্য ছিল। বিকাশ সেই নোটিশটি পড়ল, কিন্তু সে চুপচাপ সামনে এগিয়ে গেল। তার মনে হলো যে এসব বড় কর্মচারীদের জন্য হবে, এর সাথে তার কোনো লেনাদেনা নেই। কিন্তু সেদিন সন্ধ্যায় অফিসের সাহেব তাকে নিজের রুমে ডাকলেন। বিকাশ একটু ঘাবড়ানো অবস্থায় ভেতরে গেল এবং বলল, জি স্যার, আপনি ডেকেছেন? সাহেব মুচকি হেসে বললেন, বিকাশ, তোমার নামও ইন্টারভিউয়ের লিস্টে আছে। বিকাশ অবাক হয়ে গেল। সে সাথে সাথে বলল, কিন্তু স্যার, আমি তো শুধু একজন পিয়ন। সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আমরা অনেক বছর ধরে তোমাকে এখানে কাজ করতে দেখেছি। তোমার সততা আর দায়িত্ববোধের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, তাই আমরা তোমার নামও পাঠিয়েছি। বিকাশের কাছে এই কথাটি কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। সে মাথা নিচু করে বলল, ধন্যবাদ স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সেই রাতে বিকাশের ঘুম আসছিল না। তার মাথায় বারবার একই কথা ঘুরছিল, ইন্টারভিউ। সেই জীবনে কখনো কোনো বড় পদের জন্য ইন্টারভিউ দেয়নি। পরের দিন তার মা জিজ্ঞেস করলেন, কিরে বাবা, আজ এত চুপ কেন তুই? তখন বিকাশ পুরো কথা বলে দিল। মা আর বোন দুজনেই খুব খুশি হল। মা বললেন, দেখলি তো বাবা, পরিশ্রম কখনো বৃথা যায় না। বাবাও মুচকি হেসে বললেন, ভয় পাস না, শুধু সত্যের সাথে জবাব দিস। ইন্টারভিউয়ের দিন এসে গেল। বিকাশ পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে অফিসে পৌঁছল। তার বুকের ধুকপুকানি বেশি ছিল, কিন্তু চোখে আশাও ছিল। ঘরের ভেতরে ৩ জন বড় কর্মকর্তা বসেছিলেন। তারা বিকাশকে অনেকগুলো প্রশ্ন করলেন। যদি আপনাকে অফিসের দায়িত্ব দেওয়া হয় তবে আপনি কিভাবে সামলাবেন? আপনার কাছে সবচেয়ে জরুরি জিনিস কি, টাকা নাকি সততা? বিকাশ প্রতিটি প্রশ্নের জবাব খুব সহজভাবে দিল। সে বলল, স্যার, আমার কাছে কাজ সবচেয়ে জরুরি। যদি দায়িত্ব পাই তবে আমি পূর্ণ সততার সাথে তা পালন করব। কর্মকর্তারা একে অপরের দিকে তাকালেন। তাদের বিকাশের সারল্য আর আত্মবিশ্বাস পছন্দ হল। ইন্টারভিউ শেষ হওয়ার পর বিকাশ বাইরে চলে এলো। এবার শুধু অপেক্ষার পালা ছিল। ৩ দিন পর অফিসে রেজাল্ট আসার কথা ছিল। বিকাশ সেদিন সকাল থেকেই একটু ঘাবড়ে ছিল। দুপুরের দিকে অফিসের নোটিশ বোর্ডে লিস্ট লাগিয়ে দেওয়া হলো। সব কর্মচারী সেখানে ভিড় করে দাঁড়িয়ে গেল। বিকাশও ধীরে ধীরে সেখানে পৌঁছল। সে কাঁপা কাঁপা হাতে লিস্ট দেখল এবং ঠিক পরের মুহূর্তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার নাম ওই লিস্টে ছিল। সে অফিস অ্যাসিস্ট্যান্টের পদ পেয়ে গিয়েছিল।
তার বেতনও আগের চেয়ে প্রায় ৩ গুণ হয়ে গিয়েছিল। কয়েক মুহূর্তের জন্য বিকাশের বিশ্বাসই হচ্ছিল না। তার চোখে জল এসে গেল। অফিসের অনেকেই তার কাছে এলো এবং বলল, অভিনন্দন বিকাশ। বিকাশ মাথা নিচু করে সবাইকে ধন্যবাদ জানাল। সেদিন যখন সে বাড়ি পৌঁছল, তখন তার চেহারায় এক অন্যরকম খুশি ছিল। মা জিজ্ঞেস করলেন, কি হলো বাবা? বিকাশ মুচকি হেসে বলল, মা, আমার প্রমোশন হয়ে গেছে। মায়ের চোখে খুশির জল এসে গেল। বোন খুশিতে লাফিয়ে উঠল। বাবা খাটিয়া থেকে উঠে তাকে জড়িয়ে ধরলেন। সেই ছোট্ট বাড়িতে সেদিন যেন উৎসব পালিত হল। কিন্তু বিকাশ এখনও এটা জানত না যে তার জীবনে এই পরিবর্তন হঠাৎ কিভাবে এলো। ওদিকে অনন্যা নিজের অফিসের কেবিনে বসে জানালা দিয়ে বাইরে দেখছিল। তার সামনে সেই রিপোর্টটি রাখা ছিল, যেটিতে প্রমোশনের লিস্টে বিকাশের নাম ছিল। তার মুখে হালকা হাসি ছিল। সে জানত যে বিকাশ এসব নিজের পরিশ্রমের কারণেই পেয়েছে, কিন্তু সে শুধু একটি রাস্তা খুলে দেওয়ার ব্যাপারে সাহায্য করেছিল। কয়েকদিন পর অনন্যা সিদ্ধান্ত নিল যে এখন সময় এসেছে যে সে বিকাশের সাথে পুনরায় দেখা করবে। তার এটাও জানার ছিল যে প্রমোশন পাওয়ার পর বিকাশের জীবনে কি পরিবর্তন এসেছে। আর হয়তো তার মনে আরও একটি প্রশ্ন ছিল, যার উত্তর সে নিজেও বুঝতে পারছিল না। ওদিকে বিকাশ একদিন হঠাৎ খবর পেল যে শহরের সেই বড় বিজনেস কোম্পানির মালকিন তার সাথে দেখা করতে অফিসে আসতে চলেছেন। এটি শুনে বিকাশ একটু চমকে গেল, কারণ সে বুঝতে পারছিল না যে শেষমেশ একজন কুটিপতি মেয়ের তার সাথে কি কাজ থাকতে পারে। পরের দিন সকালে যখন বিকাশ অফিসে পৌঁছল, তখন পরিবেশ একটু আলাদা ছিল। সব কর্মচারী কোনো বিশেষ অতিথির আসার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। অফিসের বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল, ভেতরে চেয়ারগুলো ঠিক করা হচ্ছিল এবং সাহেব বারবার ঘড়ি দেখছিলেন। কিছুক্ষণ পর অফিসের বাইরে একটি বড় কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে সেই মেয়েটিই নামল যাকে বিকাশ কয়েকদিন আগে ফাইল দিতে গিয়েছিল, অনন্যা সিং। অফিসের সবাই সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। সাহেব এগিয়ে গিয়ে বললেন, ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। অনন্যা হালকা হাসির সাথে সবার অভিবাদন গ্রহণ করল, কিন্তু তার নজর যেমনই ভেতরে গেল, সে সোজা বিকাশকে খুঁজতে লাগল। বিকাশ পেছনে দাঁড়িয়েছিল। সে অনন্যাকে দেখল তো একটু অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে এত বড় একজন বিজনেসওয়াম্যান এখানে কেন এসেছে। সাহেব বললেন, বিকাশ, একটু এদিকে এসো। বিকাশ ধীরে ধীরে সামনে এলো। অনন্যা মুচকি হেসে বলল, কেমন আছো বিকাশ? বিকাশ সম্মানের সাথে বলল, জি ম্যাডাম, ঠিক আছি। সাহেব বললেন, ম্যাডাম আমাদের নতুন প্রজেক্টের পার্টনার। এই কারণেই আমাদের অফিসে এই প্রমোশন আর নতুন কাজ শুরু হয়েছে। এটি শুনতেই বিকাশের মনে হালকা কৌতূহল জাগল। মিটিং শেষ হওয়ার পর অনন্যা বলল, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, তবে আমি বিকাশের সাথে কিছুক্ষণ একান্তে কথা বলতে চাই। সাহেব সাথে সাথে সম্মতি দিলেন। দুজনে অফিসের একটি শান্ত রুমে চলে গেল। কিছুক্ষণ পর্যন্ত ঘরে নীরবতা বজায় রইল। তারপর অনন্যা আস্তে করে বলল, বিকাশ, তুমি কি জানো তোমার প্রমোশনের পেছনে কে আছে? বিকাশ মাথা নেড়ে বলল, না ম্যাডাম, তবে আমি খুব খুশি যে আমি সুযোগ পেয়েছি। অনন্যা হাসল আর বলল, তুমি এই সুযোগটি এই কারণে পেয়েছ কারণ তুমি এর যোগ্য ছিলে। তবে সত্যি এটাও যে ওই প্রজেক্টের আইডিয়াটা আমিই দিয়েছিলাম। এই কথা শুনে বিকাশ কয়েক মুহূর্তের জন্য একেবারে চুপ হয়ে গেল। তার চোখে বিস্ময় পরিষ্কার দেখা যাচ্ছিল। সে আস্তে করে জিজ্ঞেস করল, মানে আপনি? অনন্যা মাথা নাড়ল। সেদিন যখন আমি তোমাকে দারোয়ানের সাহায্য করতে দেখেছিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি খুব ভালো একজন মানুষ, আর ভালো মানুষদের জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই পাওয়া উচিত। বিকাশের চোখে জলে ভরে এলো। সে আবেগপ্রবণ হয়ে বলল, ম্যাডাম, আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? অনন্যা হালকা হাসির সাথে জবাব দিল, কারণ তোমার মানবতা আমাকে প্রভাবিত করেছিল। বিকাশ কয়েক মুহূর্ত পর্যন্ত কিছুই বলতে পারল না। সে শুধু এতটুকুই বলল, আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকব। সেই দিনের পর দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল, কখনো অফিসের কাজের বাহানায়, কখনো কোনো প্রজেক্টের সূত্রে। ধীরে ধীরে অনন্যার মনে হতে লাগল যে বিকাশ শুধু একজন সৎ মানুষই নয়, বরং খুব ভালো মানুষও বটে। ওদিকে বিকাশও অনন্যার ব্যবহারে প্রভাবিত ছিল। এত বড় কোটিপতি হওয়ার পরও তার ভেতরে একটুও অহংকার ছিল না। একদিন অনন্যা বলল, বিকাশ, আমি কি তোমার বাড়িতে আসতে পারি? বিকাশ একটু ইতস্তত করল, কিন্তু তারপর বলল, অবশ্যই ম্যাডাম। যখন অনন্যা বিকাশের বাড়িতে পৌঁছাল, তখন সে দেখল ছোট্ট একটি বাড়ি, পুরনো দেওয়াল, সাধারণ আসবাবপত্র, কিন্তু সেই বাড়িতে যে ভালোবাসা আর আপনত্ব ছিল তা কোনো বড় বাংলোতেও পাওয়া যেত না। বিকাশের মা খুব সহজভাবে তাকে স্বাগত জানালেন। তিনি বললেন, মা, আমাদের বাড়িটি ছোট, কিন্তু হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি। অনন্যার চোখ ভিজে এলো।
সেদিন সে অনুভব করল যে আসল আনন্দ টাকায় নয়, সম্পর্কের মধ্যে থাকে। সময় গড়িয়ে চলল। একদিন অনন্যা বিকাশকে বলল, আমাকে তোমার সাথে একটি জরুরি কথা বলতে হবে। বিকাশ জিজ্ঞেস করল, জি ম্যাডাম। অনন্যা মুচকি হেসে বলল, আমি যদি কোটিপতি না হতাম তবে কি তুমি আমাকে বিয়ে করতে? এটা শুনে বিকাশ একদম চমকে গেল। কয়েক মুহূর্ত সে চুপ থাকল, তারপর সে আস্তে করে বলল, সত্যি বলতে কি, আমি আপনাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি যে আমি আপনার সম্পর্কে এমন ভাবতে পারি। অনন্যা জিজ্ঞেস করল, কেন? বিকাশ বলল, কারণ আমাদের মধ্যে অনেক তফাত আছে। অনন্যা হাসল আর বলল, তফাত টাকায় হয়, মানবতায় নয়। কয়েক মাস পর পুরো পাটনা শহরে একটি খবর ছড়িয়ে পড়ল। শহরের কোটিপতি মেয়ে অনন্যা সিং একটি সাধারণ পরিবারের ছেলে বিকাশকে বিয়ে করতে চলেছে। বিয়েটা খুব সাধারণভাবেই হল, কোনো লোক দেখানো ব্যাপার নেই, কোনো অহংকার নেই, শুধু দুটি পরিবার আর অগাধ ভালোবাসা। বিয়ের দিন বিকাশের মায়ের চোখে খুশির জল ছিল। তিনি বললেন, আমার ছেলের ভাগ্য সত্যিই অনেক বড়। কিন্তু অনন্যা সাথে সাথে বলল, না মা, ভাগ্য আমার ভালো যে আমি বিকাশের মতো একজন মানুষ পেয়েছি। বিয়ের পর দুজনে মিলে একটি বড় সিদ্ধান্ত নিল। তারা গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য একটি ফাউন্ডেশন চালু করল। ধীরে ধীরে সেই ফাউন্ডেশনের সাহায্যে শত শত বাচ্চার জীবন বদলাতে শুরু করল। মানুষ প্রায়ই বলতো, যদি মানবতা আর সত্যিকারের ভালোবাসার উদাহরণ দেখতে হয় তবে বিকাশ আর অনন্যার গল্প দেখো। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পাই যে মানুষের আসল পরিচয় তার টাকায় নয়, বরং তার মন আর তার কর্ম দিয়ে হয়। যদি মানুষ সত্যবাদী আর সৎ হয় তবে একদিন ভাগ্য অবশ্যই তার সাথ দেয়। এখন আপনারা বলুন, আপনারা যদি বিকাশের জায়গায় থাকতেন আর আপনাদের ডবল বেতনের প্রস্তাব দেওয়া হতো তবে কি আপনারাও এভাবেই মানা করে দিতেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে এমনই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্পের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ।